তো গতকালকে আমরা হাইপোক্যালেমিয়া পড়েছিলাম, আজকে আমরা হাইপার ক্যালেমিয়া থেকে শুরু করব। হাইপার ক্যালেমিয়া কি? হাইপার ক্যালেমিয়া মিন্স মানে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। তো পটাশিয়াম লেভেল কত বেশি বাড়বে লাবণী? পটাশিয়ামটা যে বাড়বে, বাট কত বেশি বাড়বে এটা, তবে আমরা হাইপার ক্যালেমিয়া বলবো। নর্মাল ছিল 3.5 থেকে 5.5 মধ্যে। এর বেশি বাড়লে হাইপার ক্যালেমিয়া। ওকে, মনে রাখবা বোথ হাইপার এন্ড হাইপো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অ্যানাফিল্যাক্সিসের জন্য, হ্যাঁ। তো যেটা বলতে চাচ্ছিলাম, প্রথমে আসলে রেনাল রেনাল ইনসাফিসিয়েন্সি, বিশেষ করে রেনাল ফেলিওর। এই রেনাল ফেলিওর পেশেন্টের কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হয়, যার ফলে কি হয়, আমাদের পটাশিয়াম বেড়ে যায়, মানে হাইপার ক্যালেমিয়া হয়। অ্যাডিসনস ডিজিজ মিন্স, মনে আছে অ্যাডিসনস ডিজিজ, অ্যাডিসোনিয়ান ক্রাইসিস, মনে আছে নাকি? কোশিং সিনড্রোম, অ্যাডিসনস ডিজিজ, এগুলাতে পটাশিয়াম বেড়ে যায়। তারপরে বার্নস বার্নস পেশেন্টদের ক্ষেত্রেও হাইপার ক্যালেমিয়া হয়। সোজা বার্নসে কেন হয় জানো? মানে এটা যদি এভাবে মনে রাখো যে এনিথিং, মানে এনিথিং ক্যান কজ টিস্যু ড্যামেজ, ইনক্রিজ পটাশিয়াম। চাইলে এভাবে মনে রাখতে পারো, যে কোনো কিছু যেটা টিস্যু ড্যামেজ করে তখনই তোমার পটাশিয়াম বাড়ে, সোজা কথা। তারপর মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা আমরা ডায়াবেটিক কিটোসিডোসিস যেটা পড়ছিলাম। তারপর র্যাপিড ইনফিউশন অফ ইন্টারভেনাস পটাশিয়াম। টিউমার লাইসিস সিনড্রোম ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, টিউমার লাইসিস সিনড্রোম কি? যে টিউমার লাইসিস সিনড্রোম হলো কিছু কি বলে, দেখো, এই যে টিউমার লাইসিস সিনড্রোমটা হলো আমাদের টিউমার যখন কোনো কারণে বার্স্ট হয়ে যায়, আই মিন ভেঙে যায় ইন্টারনালি। তো টিউমারের ভিতরে কি থাকে, এই যে এই কি পটাশিয়াম থাকে, ইউরিক অ্যাসিড, ফসফেট, ক্যালসিয়াম, এগুলা থাকে টিউমারের ভিতরে, এই সাবস্টেন্সগুলো থাকে। তো টিউমার যখন লাইসিস হয়, আমি টিউমার যখন কোনো কারণে ভেঙে যায় বা ব্রেক ডাউন করে, তখন এর ভিতরে যে সাবস্টেন্স গুলো থাকে এগুলা বের হয়ে আমাদের ব্লাড স্ট্রিমে এসে মিশে যায়। তখন এটাকে বলা হয় টিউমার লাইসিস সিনড্রোম। এই টিউমার লাইসিস সিনড্রোমে হাইপার ক্যালেমিয়া হয় এবং এটা কিন্তু অনকোলজিক মেডিকেল ইমার্জেন্সি। আই রিপিট, টিউমার লাইসিস সিনড্রোম কিন্তু অনকোলজিক মেডিকেল ইমার্জেন্সি। টিউমার লাইসিস সিনড্রোম হলো অনকোলজিক মেডিকেল ইমার্জেন্সি। আর দাঁড়াও, কোথায় জানি ছিল। তো এই টিউমার সিন্ড্রোমে কি হয়, পটাশিয়াম বেড়ে যায়, হাইপার ক্যালেমিয়া হয়, পটাশিয়াম লেভেল ইন দি ব্লাড। তারপরে হাইপার ইউরেসিমিয়া হয়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ভেসেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় হাইপার ইউরেসিমিয়া। তারপরে হাইপার ফসফেটিমিয়া, ফসফেট ফসফেট লেভেল বেড়ে যায়, এবং ফসফেট লেভেল বেড়ে গেলে কিন্তু আমরা জানি ক্যালসিয়াম লেভেল কমে যায়। ঠিক আছে, এই জিনিসগুলা টিউমার লাইসিস সিনড্রোমে হয়। তাহলে টিউমার লাইসিস সিনড্রোমটা কি? যে টিউমারের ভিতরে যে সাবস্টেন্স গুলো থাকে, এগুলা যখন ডিউ টু এনি রিজন, কোনো কারণে যদি এটা ফেটে যায়, ব্রেকডাউন হয় ইন্টারনালি, তখন এর ভিতরে যে সাবস্টেন্স গুলো থাকে এগুলা ব্লাড স্ট্রিমে ছড়িয়ে যায়। ইটস এ ইটস অ্যান অনকোলজিক ইমার্জেন্সি দ্যাট ইজ কজড বাই ম্যাসিভ টিউমার সেল লাইসিস with the release of large amounts of potassium, phosphate and nucleic acid into the systemic circulation. এটাকে বলা হয় টিউমার লাইসিস। ইটস অ্যান অনকোলজিক মেডিকেল ইমার্জেন্সি, রিমেম্বার। আর আমরা অলরেডি জানি হাইপারক্যালিয়ামিয়া মিন্স টল পিক টি ওয়েভ। ঠিক আছে, তারপর এইচ ইনহিবিটরস এন্ড এআরবিএস। ইয়েস, এইচ ইনহিবিটরস এন্ড এআরবিএস, এটা আমরা অলরেডি জানি, অনেকবার বলা হয়েছিল অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে। তারপরে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স কোনগুলা বলো তো, সাদিয়া বলো।
পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স কি কি? ভাইয়া আমার মাথায় কিছু নাই। এটা তো আজকের পড়া না, গতকালকেও বলছিলাম এটা আমি। আচ্ছা, দেখি এটা রুনা বলো তো, পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স কি কি? রুনা, লাবণী, জি ভাইয়া। হ্যাঁ রুনা বলো, পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স কি কি? দুই একটা বলো, তাইলে বুঝতে পারবো যে তুমি পড়ছো। বলবো? বলো তো আকি। আখি বলে দাও। ভাইয়া স্পাইরোনোলেকটন। হ্যাঁ, স্পাইরোনোল্যাকটোন। আর আরেকটা বলতে পারবা? তুমি যেটা বলছো ঠিক, কিন্তু গতকালকে পড়াইছিলাম, গতকালকে। লুপ ডায়োটিক্স, থায়াজাইড ডায়োটিক্স বলছিলাম, লুপ এন্ড থায়াজাইড ডায়োটিক্স বোথ আর পটাশিয়াম ডিপ্লিটিং। আর পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স বলছিলাম, স্পাইরোনোল্যাকটোন অ্যালডেক্ট্রন। হ্যাঁ, এটা তো আমি জানতাম। সাদিয়া মনোযোগী হতে হবে কিন্তু, হ্যাঁ। তারপরে আসি হলো পটাশিয়াম, সরি, পটাশিয়াম বেড়ে গেলে কি হবে? ভেরি সিম্পল, আমরা অলরেডি জানি যে টলপিক অ্যারিথমিয়াতে টলপিক টিউব হয়, এগুলো তো জানি। প্রথমে থাকবে কি, স্লো থ্রেডি পালস, শ্যালো ব্রিদিং, নাসে ভমিটিং, ডায়রিয়া, তারপরে অ্যারিথমিয়াস ওই যে টলপিক টিউব থাকবে, ডিফিকাল্টি উইথ রেসপিরেশন এন্ড কি ফন্টেশন, ফ্লাসিড প্যারালাইসিস মানে লস অফ মাসল টোন, মানে মাসল, কারণ আমাদের পটাশিয়াম গুলা সেলের ভিতরে থাকে, হ্যাঁ। তো পটাশিয়াম যখন সেল থেকে নাই হয়ে যায়, তখন কিন্তু এই মাসল টোনটা লস করে। ঠিক আছে? তো ইন্টেস্টাইনাল কোলিক, কারণ কি ইন্টেস্টাইনাল যে মুভমেন্ট করে, আমরা এটাকে বলেছিলাম, এটা পটাশিয়াম করতে সাহায্য করে, কারণ আমাদের মোস্ট অফ দি পটাশিয়াম ইন্টেস্টাইনাল লেয়ারে থাকে। মাসল উইকনেস, নামনেস, টিংলিং এটসেট্রা। ম্যানেজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট খুবই আসে পটাশিয়ামের। তো বিভিন্ন ম্যানেজমেন্ট আমরা স্লাইড আকারে দেখি একটু, তারপরে আমরা বুঝতে পারবো। প্রথমে আসে হলো সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট। এইটার ব্র্যান্ড নেম হিসেবে কেইকজেলেট। এটা কিন্তু একটা এক্সক্রিটার। এক্সক্রিটার হলো যেটা বডি থেকে পটাশিয়াম বের করে দিতে সাহায্য করে। এবং আরেকটা জিনিস বলে দেই, এটা কিন্তু পটাশিয়াম হাইপার ক্যালেমিয়ার অ্যান্টিডট হিসেবে ব্যবহৃত হয়। সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট বা কেইকজেলেট, এটা হাইপার পটাশিয়ামের অ্যান্টিডট হিসেবেও ব্যবহৃত হয়, সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট। এরপরে আসি হলো ইনসুলিন গ্লুকোজ বোলাস। এটা হলো শিফটার্স হিসেবে কাজ করে, শিফটার্স। এটা শিফটার্স হিসেবে কাজ করে, কিভাবে কাজ করে? এই যে দেখো, একটু আগে বলছি সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট, এটা কিন্তু অ্যান্টিডট হিসেবে, অ্যান্টিডট অফ পটাশিয়াম। পটাশিয়াম, সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট সম্পর্কে আরেকটু কিছু যদি বলি, এর এই ড্রাগ খেলে কি হয়, এই সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট বা কেইকজেলেট, এটা কিন্তু পাউডার ফর্মে আসে, হ্যাঁ। এটা কি করে, ইন্টেস্টাইনাল নেক্রোসিস করে। ইন্টেস্টাইনাল নেক্রোসিস মানে কি, রিস্ক ইজ হায়ার ইন পেশেন্টস উইথাউট নরমাল বাওয়েল এলিমিনেশন, মানে পোস্ট অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে এটা মানে প্রবলেম করে। কিভাবে? কারণ ইন্টেস্টাইন যদি মুভমেন্ট না করে, আর পোস্ট অপারেটিভে এমনি সব হাইপো থাকে না, কারণ ওই যে কি বলে, বিভিন্ন অ্যানালজেসিক দেওয়ার কারণে বডি সিএনএস ডিপ্রেস থাকে। তো তো এই ধরনের পেশেন্টকে যদি এই কেক্সিলেট বা মানে তোমার সোডিয়াম পলিস্টিরেন সালফোনেট দেওয়া হয়, এইগুলা দিলে তো তোমার এই একে তো মুভমেন্ট হয় না, দুই আবার ভিতরে এলো এই সোডিয়াম পলিস্টিরেন সালফেট। কিন্তু এই সোডিয়াম পলিস্টিরেন সালফেট কি করে, ভিতরে থেকে পরে এটা নেক্রোসিস ঘটায়।
ডিউ টু দি এফেক্ট অফ সরবিটল ইউজড এজ ক্যাথারটিক ইন ক্যাক্সালেট, মানে ওই এই সোডিয়াম পলিস্টিরিন সালফেট এক ধরনের উপাদান ব্যবহৃত হয় যেটা আমাদের ইন্টেস্টাইনের ভিতরে তোমার তোমার নেক্রোসিস ঘটায় দেয়, যার ফলে এটা মানে সোজা কথা মানে ইন্টেস্টাইন মানে খারাপ করে দেয়। আরেকটা কাজ করে এটা ফ্লুইড রিটেনশন করায়, ক্যান কজ সোডিয়াম রিটেনশন। এই যে সোডিয়াম পলিস্টিরিন সালফেট সাসপেনশন হিসেবে থাকে। বাংলাদেশে মনে হয় নর্মকে নামে থাকে পাউডার। হয়তো বা আমি, হ্যাঁ নর্মো কে কে মানে পটাশিয়াম হইতে পারে, আমি জানি না, আমি আসলে ট্রেড নেমটা পড়ি না কখনো। এর প্রায়শই এলো গ্লুকোজ ইনসুলিন বোলাস, এর আগেও বলেছিলাম ডায়াবেটিক কিটোসিডোসিসে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু আসলে একদম পেঁচায় ফেলবে, এটা খুবই কঠিন একটা কোশ্চেন। গ্লুকোজ ইনসুলিন বোলাস কেন ডায়াবেটিক কিটোসিডোসিসে ইনসুলিন দেওয়ার আগে পটাশিয়াম চেক করতে হয়? কারণ সেলের পটাশিয়াম সব চলে আসে ইন্ট্রাভেনাসে। আবার কি বলে ইয়ে, এই জন্য সেখানে ইনসুলিন দেওয়ার আগে পটাশিয়াম চেক করতে হয়। একটু দেখি গ্লুকোজ ইনসুলিন বলে সেটা শিফটার হিসেবে কাজ করে। এ কম্বাইনেশন অফ 50% ডেক্সট্রোজ and 10 ইউনিট রেগুলার ইনসুলিন গিভেন ইন্টারভেনাসলি। দিলে কি হয় এরকম কম্বাইনেশন দিলে, লাইক ডেক্সট্রোজের সাথে 10% ইনসুলিন দিলে কি হয়? ইট হেল্পস পটাশিয়াম টু গেট ব্যাক ইনটু সেলস। এর এর ফলে কি হয়, আমাদের যে এই যে ডায়াবেটিক কিটোসিডোসিসে যে হাইপার ক্যালেমিয়া থাকে, মানে মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, হাইপার ক্যালেমিয়া থাকে, এই যে আমাদের ভেসেলের ভিতরে এক্সট্রা পটাশিয়াম থাকার কথা কি সেলে চলে আসে ভেসেলে। এই পটাশিয়াম, এক্সট্রা যে পটাশিয়াম আমাদের ভেসেলে চলে আসে, এটাকে ইনসুলিন কি করে, ব্যাক টু দি সেলস, সেলের দিকে পাঠিয়ে দেয়, দেয়ার বাই ডিক্রিজিং সিরাম পটাশিয়াম লেভেল। এর ফলে আবার সিরাম পটাশিয়াম কমে যায়। এই এইগুলা চেক করার পরে কিন্তু এই যে দেখো এই জিনিসটা বলতে, হোয়াট হ্যাপেন্স টু পটাশিয়াম ডিউরিং ডায়াবেটিক কেটোসিডোসিস। পটাশিয়াম ইজ প্রাইমারিলি অ্যান ইন্ট্রাসেলুলার ইলেকট্রোলাইট, মানে সেলের ভিতরে থাকে পটাশিয়াম। উইথ ডায়াবেটিক কেটোসিডোসিস পটাশিয়াম ফ্রম সেলস গেট রিলিজ টু ব্লাড, মানে সিরাম পটাশিয়াম লেভেল বাড়ায় দেয়। As the diabetic ketoacidosis treatment progress with insulin, potassium goes back to the cells. Some effect of the GI bolus, মানে তোমার ওই কি বলে ইন্টারভেনাসলি যখন তোমার ইনসুলিন দেওয়া হয়, তো ইনসুলিন কি করে, আমাদের সুগার, এই যে আমাদের যে সুগার, ইনসুলিনের কাজ কি সুগার কন্ট্রোল করে না, আমাদের এই ভেসেলের ভিতরে সুগারও বেড়ে যায়, মানে যেটা আমরা যে এই মেশিন দিয়ে যে আমরা সুগার টেস্ট করি, এই সুগার থাকার কথা সেলে চলে আসে ভেসেলে এট এ টাইম, তারা কিন্তু পটাশিয়ামও চলে আসে ওইখান থেকে, সেলের থেকে। তো ইনসুলিন যখন দেওয়া হয়, ইনসুলিন কি করে, সুগারটাকে সেলে পাঠিয়ে দেয়, সাথে করে আবার পটাশিয়াম ভেসেল থেকে সেলে চলে যায়। এই যে এই ইনসুলিনের কারণে আবার অত্যাধিক পরিমাণ, মানে যে তৈরি যাওয়ার কথা থেকে বেশি পরিমাণ পটাশিয়াম চলে যায় সেলে। ফলে ইন্টারভেনাসলি আমাদের কি হয়, পটাশিয়াম মানে হাইপোক্যালেমিয়া হয়ে যায়। এই জন্য এবং কি বলে এই ইয়ের আগে, ইনসুলিন দেওয়ার আগে অবশ্যই পটাশিয়াম লেভেল আগে চেক করে নিতে হয়। এরপরে দেখো, as the diabetic ketoacidosis treatment progress with insulin, potassium goes back to the cells. Also, potassium can get wasted through urine with polyuria, এবং এই যে ইয়েতে কিন্তু তোমার পলিইউরিয়াও থাকে, মানে ডায়াবেটিক কেটোসিডোসিসে, এবং ইউরিনের সাথে অত্যাধিক যেহেতু অনেক বেশি পরিমাণ ইউরিন পাস হয়, সাথে সাথে আবার পটাশিয়াম, তখন এখান থেকে কিছু লস হয়। ইভেনচুয়ালি কি হয়, একে ভেসেল থেকেও কমে যায়, সেলে চলে যায় পটাশিয়াম, আবার ইউরিনের মাধ্যমেও কমে যায়। ওভারঅল ইভেনচুয়ালি patient end up with hypokalemia and dangerous arrhythmia with the potential death. ঠিক আছে? তারপর ক্যালসিয়াম গ্লুকোনেট বা ক্যালসিয়াম ক্লোরাইড, ইট ডাজ নট ডিক্রিজ সিরাম, এটা কিন্তু সিরাম পটাশিয়াম ডিক্রিজ করে দেয় না, but it increase the threshold potential of the myocardial cells and make the heart function better even when the potassium is high. এই ক্যালসিয়াম গ্লুকোনেট
বা ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু পটাশিয়াম কিছুই কমায় না। বাট আমরা জানি এই ক্যালসিয়াম কামস দ্য হার্ট, মাথায় রাখো, ক্যালসিয়াম কামস দ্য হার্ট। ক্যালসিয়াম কি করে, আমাদের এই যে পাম্প, আমাদের হার্টের যে পাম্পিং অ্যাক্টিভিটি, হার্ট যে পাম্প করে, এই পাম্পিং অ্যাক্টিভিটিটা করে হলো মেইন কাজটা, এইটার কাজটা, মেইন ইম্পর্টেন্ট ফাংশনটা করে হলো পটাশিয়াম। তো পটাশিয়াম যখন এরকম কমে যায় অথবা কোথাও বেড়ে যায়, তখন কি করে, বেড়ে যায়, তখন এই ক্যালসিয়াম গ্লুকোনেট দেয়া দেয়া যেতে পারে। ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু পটাশিয়ামের লেভেল কিছুটাই কমায় না, কিন্তু পটাশিয়াম বেড়ে যাওয়ার ফলে হার্টের যে কন্ডাকশন, এইটা ঠিক রাখতে সাহায্য করে হলো ক্যালসিয়াম গ্লুকোনেট বা ক্যালসিয়াম ক্লোরাইড। তারপর মনিটর পালস, ব্লাড প্রেশার, ইসিজি, এটসেট্রা। আরেকটা ব্যবস্থা আছে যেটা তোমার বিটা অ্যাড্রিনার্জিক এজেন্ট বা অ্যালবিউট্রল ব্যবহার করা হয়। এটা কিন্তু সেকেন্ড লাইন, এটা হলো সেকেন্ড লাইন। আগে প্রথমে কিন্তু সোডিয়াম পলিস্টিরিন সালফেট, এরপর এটা না হলে দেন জিআই বোলাস, মানে গ্লুকোজ ইনসুলিন বোলাস। অ্যালবিউটেরলও দিয়েও করা হয়, মানে এটা হলো সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ব্যবহার করে, used as a second line management for hyperkalemia when GI bolus is inappropriate for has been unsuccessful in lowering serum potassium. It has an addictive effect with glucose insulin, which increase the shift of extracellular potassium into intracellular space. জায়গাতে কিছু দরকার নাই, যদি এটা না কাজ করে ফাইনালি তোমার মানে বিটা ড্রেনার্জিক হিসেবে অ্যালবিট্রল ব্যবহার করা হতে পারে। এই ছিল মোটামুটি আম, সম্পর্কিত কথাবার্তা, হাইপার ক্যালেমিয়া, এবং ভেরি ইম্পর্টেন্ট, পটাশিয়াম সম্পর্কে সব জানতে হবে। এবার ছিল ফুড পিরামিড। ফুডস আর গ্রুপ ইনটু 6 ক্যাটাগরাইজড কম্পোজিশন এন্ড নিউট্রিটিভ ভ্যালু, include cereals, vegetables, fruits, milk product, meat, fish, poultry, dry beans, eggs, nuts and fat, oils and sweet subjects. Specific food on each list are approximately equal in carbohydrates, protein, fat, and kilocalories. Individual food on the same list may be exchanged for each other at the same meals. জাস্ট ফুড পিরামিড হলো একটা পিরামিড, হাবিজাবি এগুলা তেমন গুরুত্বপূর্ণ না। এই এই সেই ফুড পিরামিড, দরকার নেই এত কিছু জানার। তবে হ্যাঁ, ডায়াবেটিক ফুড সম্পর্কে একটু জানার আছে। এটা একটু পরেই বলতেছি, চলো আমরা একটু পরে যাই। স্পেশাল ডায়েট বা ডায়াবেটিক ডায়েট হিসেবে আমরা একটু জানি। ডায়াবেটিক পেশেন্টদের খাওয়া দিতে হয় লো ফ্যাট, হাই ফাইবার, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। আমরা এর আগেও পড়েছিলাম ডায়াবেটিস যখন পড়াইছি, মানে এন্ডোক্রাইনোলজিতে। লো গ্লাইসেমিক ইন্ডেক্স, যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কত নিচে হলে তাদের পেশেন্টের, ওই খাবারগুলো পেশেন্টদের জন্য ভালো, মনে আছে কারণ? মনে আছে নাকি? এই যে, যদি গ্লাইসেমিক ইন্ডেক্স 55 এর নিচে থাকে তাহলে বেশি ভালো। যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 55 নিচে, তাদের খুবই ভালো খাবার ডায়াবেটিক পেশেন্টদের জন্য। হ্যাঁ, এই ডায়াবেটিক ফ্যাট, মানে এই খাবারগুলো দিলে কি হয়, হেল্পস টু মেনটেন আইডিয়াল বডি ওয়েট and to maintain normal serum glucose levels. Use foods high in fiber and complex carbohydrates. আচ্ছা, কমপ্লেক্স কার্বোহাইড্রেট কেন? হ্যাঁ, আখি, আখি। ভাইয়া আমি মাত্র জয়েন করছি, এতক্ষণ ছিলাম না তো, আমি খুঁজতেছি আচ্ছা, কি। বলো তো পাইসানো, হোয়াই কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট কেন নয়? ইউজ ফুডস ইন হাই ফাইবার এন্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেট। গতকাল কি বলছিলাম? গতকালকে না, আরো 2-3 দিন আগে। সিম্পল কার্বোহাইড্রেট দ্রুত সুগার লেভেল বাড়ায়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট লেটলি সুগার বাড়ায়। আমরা দিতেছি ডায়াবেটিক পেশেন্টদের জন্য। এটা কি পেশেন্ট কি বলছে যে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া যে ইনস্ট্যান্ট সিম্পল কার্বোহাইড্রেট দিবে?
কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলা লেটলি তোমার ইয়ে দেয়, সুগার লেভেল বাড়ায়, হ্যাঁ? হ্যাঁ ভাইয়া, আমি এরকম ভাবছি কিন্তু বলতে পারতেছি না। ধীরে, ধীরে ভাঙবে সুগার। হ্যাঁ, ধীরে, ধীরে ভাঙবে এবং লং টাইম ধরে পেশেন্টকে সুগার সাপ্লাই দিবে। আর সিম্পল কার্বোহাইড্রেট গুলা দ্রুত ভাঙবে, দ্রুত সুগার দিয়ে নাই হয়ে যাবে। যেটা দেওয়া হয় হলো ইমার্জেন্সি সিচুয়েশন লাইক মানে হাইপোগ্লাইসেমিয়াতে দেওয়া হয়। অ্যাভয়েড সিম্পল সুগারস, এই যে দেখো অ্যাভয়েড সিম্পল সুগার, জ্যাম, সানি, সিরাপ এন্ড ফ্রস্টিং। বুদ্ধি থাকলে নিচেও লেখা ছিল। এবার ছিল ড্যাশ বা ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন ডায়েট, মানে আচ্ছা ডায়াবেটিক খাবার সম্পর্কে আরেকটু বলার আছে, তারপর একটু সামনে আগাবো। ডায়াবেটিক পেশেন্টের প্লেট কেমন হবে? ডায়াবেটিক পেশেন্টের প্লেট হবে হাফ ফুল উইথ ভেজিটেবলস। ডায়াবেটিক পেশেন্টের খাবার হবে প্লেটের অর্ধেকই হবে ভেজিটেবল, বাকি অর্ধেক প্রোটিন অ্যান্ড স্ট্রেচি ফুডস। কোশ্চেনে পাওয়া যায়, এটা পাইছি আমি। গ্লাইসেমিক ইন্ডেক্স র্যাঙ্কিং অন হাউ ইচ ফুড ইনক্রিজ দ্য ব্লাড সুগার। আচ্ছা, গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝায় এখানে যে খাবারগুলো আছে এদের একটা রেঞ্জ আছে। এইখানে যে খাবারগুলার ইয়ে তোমার যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স ৫৫ নিচে নিচে তারা কিন্তু ডায়াবেটিক খাবার হিসেবে খুবই উপযোগী, খুবই ভালো খাবার। যাদের এই গ্লাইসেমিক ইন্ডেক্স ৫৫ নিচে তারা কিন্তু ডায়াবেটিক খাবার হিসেবে খুবই ভালো। যেমন কি রাইস ব্র্যান, এই এই চারটা ৪-৫ বার টানা পড়ে আগায় যাবা। এরপরে কোশ্চেনে পাইলে কখন একটু মিলায় দেখবা, আশা করি হবে। আমি কখন এটা কেউ মুখস্থ করে না, কিন্তু কয়েকবার পরে সবাই ৫ বারের জায়গায় ১০ বার পড়লা, মুখস্থ করার কিছু নাই, যা আছে তা টানা পড়বা। রাইস ব্র্যান ২৭, তারপর ব্রাউন সিরিয়াল ৪২, স্প্যাগেটি ৪২। এখানে যেগুলা তোমার ৫৫ নিচে যে খাবারগুলা তারা কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই ভালো খাবার। এই যে রাইস ব্র্যান মানে লাল চাল আর কি, হ্যাঁ, ব্রাউন সিরিয়াল, স্প্যাগেটি, কর্ন সুইট, ওয়াইল্ড রাইস, সুইট পটাটো দেখো মিষ্টি আলুতে কত ৬১, হোয়াইট রাইস দেখছো আমাদের সাদা, মিষ্টি আলুর থেকেও বেশি সমস্যা হলো আমাদের সাদা ভাত, যেটা আমরা মানে মিনিকেট বলি বা তোমার ২৮ চাল বলি, যেটাই বলি। সবচেয়ে ভালো চাল হলো লাল চাল, লাল। তারপরে কোস কোসকোস, ব্রাউন রাইস ডায়াবেটিক। হ্যাঁ হোয়াইট রাইস কিন্তু খুবই ভালো, একদমই খারাপ। তারপরে সাদা যে পাউরুটি ৭১, মুসেলি ৮০, বেকড পটাটোস ৮৫, ওটমিল ৮৭, ট্যাকোস এটা হলো ৯৭, হোয়াইট ব্রেড, ও হোয়াইট ব্রেড হলো ভুল বলছি, হোল ব্রেড হলো ৭১ আর হোয়াইট ব্রেড হলো ১০০। দেখছো কিভাবে খাবে? তারপর অ্যাসপারাগাস, অ্যাসপারাগাস কিন্তু খুবই ভালো খাবার, অনেক এক্সপেন্সিভ কিন্তু অ্যাসপারাগাস, এটা একটা সবজি। ব্রোকলি দেখো সবজি সবগুলা সবজি, এই জন্য হাফ প্লেট হবে হলো সবজিতে ভরা ডায়াবেটিক পেশেন্টদের। সেলরি, কিউকাম্বার, লেটুস, পিপার্স মানে বেল পেপার, আই মিন ক্যাপসিকাম আর কি, হ্যাঁ, স্পিনাচ মানে শাক। আমরা নিউট্রিশনে পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, এখানে অনেক সবজির নাম পড়ছিলাম ইংলিশে। বলো তো লাউয়ের ইংলিশ কি? কেউ পারবা না এখানে? এমন কেউ নাই পারার মতো? লাউ, বটল গার্ড, নিউট্রিশনে পড়ছি আমরা ফার্স্ট ইয়ারে। তারপরে স্পিনাচ, টমেটোস, চিকপিস, কুকড ক্যারোটস এটসেট্রা, এগুলো হলো সব দেখো ৫৫ নিচে। সবজির ক্ষেত্রে দেখো গ্রেপ ফ্রুট মানে হলো এই যে এটা এটা না, আই মিন একটা জাম্বুরার মতো গ্রেপ ফ্রুট আর কি, হ্যাঁ। অ্যাপল ৩৮, পিচ ৪২, দেখো একমাত্র পাইনাপেল আর ওয়াটারমেলন অনেক ৭২, বাকি সবগুলা মোটামুটি নিয়ন্ত্রিত। ব্যানানা, আঙ্গুর, অরেঞ্জ, পিচ, এগুলা সবই নিয়ন্ত্রণে আছে। এবার আসি দুধ বা দুধ জাতীয় খাবারের মধ্যে। লো ফ্যাট
ইয়োগার্টে প্লেন ইয়োগার্ট, হোল মিল্ক, সয়া মিল্ক, স্কিম মিল্ক, চকলেট মিল্ক, আইসক্রিমে সবচেয়ে বেশি 61। তারপর প্রোটিনে দেখো, প্রোটিন বলতে পিনাটস, বাদামের ভিতরে সকল প্রকার বাদাম মোটামুটি নিয়ন্ত্রণেই আছে, শুধুমাত্র পিন্টো বিনস জানি না এটা মানে কি, ব্ল্যাক আইড বিনসও জানি না, এই দুইটাই বেশি। ড্যাশ ডায়েট মানে কি? ড্যাশ ডায়েট মানে হলো যে খাবারগুলা হাইপার টেনশন প্রিভেন্ট না, আই মিন হাইপার টেনশন হওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে। অ্যাভয়েড কি? অ্যাভয়েড হাই সোডিয়াম, হাই সুগার, হাই কোলেস্ট্রল, এই খাবারগুলা, হাই ইন ট্রান্স অর স্যাচুরেটেড ফ্যাট। এগুলো হলো ড্যাশ ডায়েট। দ্য ড্যাশ ডায়েট emphasizes vegetables, fruits and low fat dairy foods, moderate amounts of whole grains, fish, poultry and nuts. In addition to the standard dash diet, there is also a lower sodium version of the diet. মানে যেসব খাবারের সোডিয়াম কম থাকবে, মানে যে খাবারগুলো মানে হাই সোডিয়াম, সুগার এবং কোলেস্ট্রল থাকবে না, তাদের ক্ষেত্রে মানে তারা এই খাবারগুলো খেলে তাদের হাইপারটেনশন বা মানে কি বলে হাইপারটেনশন হওয়ার চান্স, বা যদি হয়ে থাকে হাইপারটেনশন অলরেডি, তাদের এই খাবারগুলো যাতে মেনটেন করে। আচ্ছা, আমরা প্রত্যেকদিন এখানে বলছে হাই সোডিয়াম বা সোডিয়াম রিলেটেড অ্যাভয়েড করতে, পার ডে আমরা কত গ্রাম সোডিয়াম ইনটেক করতে পারি জানো? হুম, কত গ্রাম সোডিয়াম ইনটেক করতে পারি পাইসানো? 2 থেকে 3 গ্রাম সল্ট পার ডে। এর পাশে হলো গ্লুটেন ফ্রি। গ্লুটেন হলো এক প্রকার একটা সাবস্টেন্স, বুঝছো? এক প্রকার সাবস্টেন্স। এই গ্লুটেন হলো এক প্রকার সাবস্টেন্স যেটা খাবারের ভিতরে পাওয়া যায়, এবং এক প্রকার গ্লুটেন ইজ এ সিরিয়াল প্রোটিন, আই মিন বীজ জাতীয় খাবারের ভিতরে গ্লুটেনটা থাকে, এক ধরনের সাবস্টেন্স। তো এই গ্লুটেনটা গ্লুটেন ফ্রি হলো সিলিয়াক ডিজিজ। আমরা ওই দিন পড়ছিলাম সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজে কি হয়, ইন্টেস্টিনাল যে ভিলাইটা আছে না, এই ভিলাইটা ফ্ল্যাট হয়ে যায়। এই সিলিয়াক ডিজিজে গ্লুটেন ফ্রি খাবারটা খুবই রেকমেন্ড করা হয়, এবং এটাই খেতে বলা হয়, এই ধরনের খাবার যে খাবারে আই মিন মানে আঠালো আঠালো ভাবটা কম, এই টাইপের, বুঝছো? যেমন কি প্রথমেই আসে হলো যে গ্লুটেন ইজ এ সিরিয়াল প্রোটিন ইন্ডিকেটেড ফর সিলিয়াক ডিজিজ। তো এই গ্লুটেন ফ্রি বা সিলিয়াক ডিজিজে কোন ধরনের খাবার খেতে বলা হয়, অ্যাভয়েড করতে বলা হয়? ব্রো ডায়েট। ব্রো মানে কি? BROW, ব্রো। এই ব্রো ডায়েট মানে হলো বি ফর বার্লি, বার্লি মানে জব, সরি, বার্লি মানে কি জব বা গম এই টাইপের, রাই মানে এইগুলা জম জাতীয়, বুঝছো? বার্লি, রাই এগুলো সব গম জাতীয়। ওটস, ওটস তো জানোই, ওটস। তারপরে হুইট মানে গম। BROW, ভেরি ইম্পর্টেন্ট, আসে কিন্তু এটা অনেকবার কোশ্চেনে পাইছি আমি। এই খাবারগুলাতে সিলিয়াক ডিজিজ অ্যাভয়েড করতে বলা হয়। ব্রো, BROW, বার্লি, রাই, ওটস, হুইট, এই খাবারগুলা সিলিয়াক ডিজিজে অ্যাবসলিউটলি অ্যাভয়েড করতে বলা হয়। কেন? কারণ এই খাবারগুলা খেলে ইন্টেস্টাইনে যখন যায় না, এদের যে আঠালো ভাবটা এটা ইয়েতে লেগে থাকে, ইন্টেস্টাইনে লেগে থাকে, পরে বের হইতে কষ্ট হয়, এই জন্য। তারপরে আসে হলো ফুডস অ্যালাউড আর রাইস, কর্ন, মিলেট এন্ড সয়া ফ্লাওয়ার, এগুলোর পরিবর্তে এই খাবারগুলো খাওয়া যেতে পারে। এবার আসি হলো PKU বা ফিনাইল কেটোন ইউরিয়া। মানে এটা হলো তোমার একটা জেনেটিক ডিসঅর্ডার PKU, বাচ্চাদের হয় এটা জেনেটিক প্রবলেম। এবং এই PKU তে কি ধরনের খাবার দেওয়া হয়? জাস্ট প্রেসক্রাইবড আনটিল অ্যাট লিস্ট অ্যাডোলেসেন্স টু প্রিভেন্ট ব্রেন ড্যামেজ। এই ইয়েতে মেইন প্রবলেমটা হলো ব্রেন ড্যামেজ এবং মেন্টাল রিটার্ডেশন হয়।
এই PKU হলে অ্যাভয়েড ব্রেড, মিট, ফিশ, পোল্ট্রি, চিজ, লেগুমস, নাটস অ্যান্ড এগস, ক্যান টেক ফ্যাট, ফ্রুটস, জ্যাম অ্যান্ড লো ফিনাইল অ্যানালিন প্রিপারেশনস, মানে এক ধরনের দুধ যেখানে তোমার এই ফিনাইল অ্যানালিন একটা সাবস্টেন্স যেটা অ্যাবসেন্ট থাকে, ফিনাইল অ্যানালিন ফ্রি, ওই ল্যাকটোজেন টাইপের এই টাইপের আর কি। অনেক সময় দেখবা অনেক বাচ্চাদের তোমার মায়ের বুকের দুধে তোমার ভমিটিং হয়, ওইটা তোমার খেতে পারে না, তখন তাদেরকে বিভিন্ন আর্টিফিশিয়াল বা ফর্মুলা খাবার দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে PQ একটা জেনেটিক ডিসঅর্ডার, যেখানে নর্মাল এই ভিনাইল অ্যানালিন যুক্ত খাবারগুলা পেশেন্ট খেতে পারে না, তখন তাদেরকে এরকম বিভিন্ন হাবিজাবি আর্টিফিশিয়াল ফর্মুলা জাতীয় খাবার দেওয়া হয়। Avoid natural sweet like sugar substitute as it contains phenyl aniline. আচ্ছা, তোমরা কি এর আগে শুনছিলা যে সল্ট সাবস্টিটিউট মানে কি? বলতে পারবা কেউ? সল্ট সাবস্টিটিউট পাইসানু আর আখি বাদে বাকি যারা আছো, হোয়াট ইজ সল্ট সাবস্টিটিউট? বলতে পারবে সল্ট সাবস্টিটিউট মানে কি? লাবণী, সাদিয়া, সাদিয়া, লাবণী, রুনা? ভাইয়া সোডিয়াম কম থাকে, না, হয়নি, বাট কাছাকাছি। লবণের স্বাদ দেয় বাট না, কাছাকাছি, তুমি কাছাকাছি আসো, বাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা এটা না। সল্ট সাবস্টিটিউট মানে পটাশিয়াম ক্লোরাইড। যাদের হাইপার ক্যালেমিয়া তাদেরকে সল্ট সাবস্টিটিউট খাবার অ্যাভয়েড করতে বলা হয়। ঠিক আছে, কোশ্চেনে পাওয়া যায় কিন্তু এই জিনিসগুলো। তারপরে আসলে লো পিউরিন ডায়েট ইন্ডিকেট লো পিউরিন। আচ্ছা, পিউরিন পাওয়া যায় কোন 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 জাতীয় খাবারে? ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, বলো তো। সাদিয়া, সাদিয়ার থেকে শুরু করবো, দাও সাদিয়া বলো। পিউরিন পাওয়া যায় ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন কোন ধরনের খাবারে? সাদিয়া ও কি ক্লাসে নাই নাকি? কিচ্ছুই তো বুঝতেছি না। লাবণী, রুনা, জি ভাইয়া। পিউরিন থাকে কোন ধরনের খাবারে? কোন ধরনের এন্ড প্রোডাক্ট, কোন ধরনের খাবার ব্রেকডাউন করলে পিউরিন আসে, পাওয়া যায়? আখি, এটা পড়ছো, সবাই পড়ছো, সবাই ভাইয়া পড়ো। ইউরিক প্রোটিন, ইউরিন, প্রোটিনের ব্রেকডাউন প্রোডাক্ট। হ্যাঁ, ইউরিন হচ্ছে প্রোটিন ব্রেকডাউন প্রোডাক্ট। হ্যাঁ ফার্স্টে পিউরিন, হ্যাঁ পিউরিনটা হলো প্রোটিন ভাঙলে পিউরিন পাওয়া যায়। এর আগেও বলছিলাম অক্সালিক অ্যাসিড, কিডনি স্টোন মেস্টোন তখন পড়াইছিলাম, গাউট তখন বলছিলাম লো পিউরিন রেড ডায়েট, মিট, মিট, গ্রেভি, সুইট ব্রেডস, অর্গান, অর্গান মিটে, এগুলো হলো তোমার পিউরিন, এগুলো হাই পিউরিন থাকে। দেখবা যারা কোরবানির পরে যাদের বাসায় বয়স্ক লোকজন আছে তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে, কারণ মাংস খাওয়া শুরু করছে এই জন্য। বিশেষ করে গোড়ালি, পায়ের গোড়ালি, পায়ের বুড়া আঙুল গুলা ব্যথা করে।
মাংস খেলে যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের এই প্রবলেম হয়। আচ্ছা, ইন্ডিকেটেড ফর গাউট অ্যান্ড লো পিউরিনেট কাদের জন্য? তাহলে ইন্ডিকেটেড ফর গাউট অ্যান্ড ইউরিক অ্যাসিড স্টোন। অ্যাভয়েড অর্গান মিটস লাইক লিভার, কিডনি, ব্রেইন। তারপরে কি বলে, সি ফিশ, সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ, সি ফিশ গুলা, হ্যাঁ। অ্যাভয়েড অর্গান মিটস লাইক লিভার, কিডনি, ব্রেইন। তারপরে শেলফিশ, সুইট ব্রেড, এটা হলো প্যানক্রিয়াস। সুইট ব্রেড হলো প্যানক্রিয়াস আর কি, হ্যাঁ, এটাকে সুইট ব্রেড বলা হয়। প্যানক্রিয়াস, তারপরে ব্রেইন, এগুলো হলো সুইট ব্রেড বলা হয়, হ্যাঁ। তারপরে সার্ডিন, সার্ডিন হলো সামুদ্রিক মাছ, হ্যাঁ। সার্ডিন হলো সি ফিশ। অ্যাঙ্কোভিস, অ্যাঙ্কোভিস এক প্রকার খাবার, যাই হোক। লেগিউমস, গ্রেভিস, মাংসের ঝোল যত বেশি হবে তাদের ওই খাবারের পিরুইন তত বেশি বাড়ে। এই জন্য দেখবা যাদের এই যে গাউট বা তোমার ওই যে ইয়ের আহ কি বলে, পায়ের গোড়ালিতে দেখবো অনেকের কালো হয়ে যায়। পায়ের গোড়ালি বলতে পায়ের ডান মানে সাইডে কালো হয়ে যায়। এগুলো হলো ইউরিক অ্যাসিডের কারণে এরকম হয়। অনেকেরই ফ্যামিলি মেম্বারদের থাকতে পারে। আমার আছে কয়েকজন, বললাম আর কি, আমার চাচার আছে কয়েকজন। তারপরে আসলে ডায়েট কনসিস্টেন্সি মডিফিকেশন, আসলে মানে খাবারের ঘনত্ব। ক্লিয়ার লিকুইড, যারা মোটামুটি মানে ইন্টেস্টাইন ওকে আছে তাদের, সরি ইন্টেস্টাইন মানে কি বলে, যারা ঠিক মতো আর কি, বিশেষ করে কাদেরকে দেওয়া হয় ক্লিয়ার লিকুইড, একটু লিকুইড জাতীয় খাবার, মানে কি বলে এটাকে, মানে যারা চাবায়া খাইতে পারবে না তাদের ক্ষেত্রে একটু লিকুইড দেওয়া হয়, তাই না, সোজা কথা। তো ক্লিয়ার লিকুইড কিন্তু এই খাবারটাকে অলসো সি থ্রু ফ্লুইডসও বলা হয়, লিখে রাখতে পারো। ক্লিয়ার লিকুইডের আরেকটা নাম হলো সি থ্রু ফ্লুইডস। ক্লিয়ার লিকুইড অলসো নোন সি থ্রু ফ্লুইডস। ক্লিয়ার লিকুইডের ভিতরে কিন্তু মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট কিন্তু পড়ে না, মাথায় রাখো। কোশ্চেনে কনফিউজ করে দিছিল একবার। ক্লিয়ার লিকুইডের ভিতরে কিন্তু মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট পড়ে না, কারণ মিল্ক দুধের এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না, সি থ্রু করা যায় না। হেল্পস টু রেস্ট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, এই ক্লিয়ার কারণে দেওয়া হয় হেল্পস টু রেস্ট GI tract and maintain fluid balance, indicated before certain diagnostic tests with nausea, vomiting, diarrhea, immediate post-operative until bowel sounds return. Yes, আমরা কোনো মুখে কোনো খাবার দেই না, কিন্তু আমরা ইন্টারভেনাসলি দেই এটা সি থ্রু ফ্লুইড, ক্লিয়ার লিকুইড এরা, হ্যাঁ। নট nutritionally sorry, foods allowed are water, tea, coffee, broth, jello, clear carbonated beverage and ice pops, not nutritionally adequate. ক্লিয়ার লিকুইড, হ্যাঁ। বিভিন্ন প্রকার ডায়েটের ক্লিয়ার লিকুইড আমরা পরিচিত, ফুল লিকুইড পড়বো একটু পরে। এবার আসলে এই যে ক্লিয়ার লিকুইড মানে কি, সি থ্রু ফ্লুইডস, মানে যে ফ্লুইডের এক পাশ থেকে দেখলে আরেক পাশে দেখা যাবে, এটা হলো ক্লিয়ার লিকুইড। এবার আসলে ফুল লিকুইড, ট্রানজিশন ডায়েট বিটুইন ক্লিয়ার লিকুইড এন্ড সফট ডায়েট, মানে ক্লিয়ার লিকুইড এবং সফট ডায়েটের মাঝখানে। ফুডস অ্যালাউড ক্লিয়ার লিকুইড, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, এখানে তোমার মানে লিকুইড মানে লিকুইড, এখানে সোজা কথা, এখানে ফুল লিকুইড মানে দেখা যাক আর না যাক সব লিকুইডই ফুল লিকুইড, বাট সকল ফুল লিকুইড ক্লিয়ার লিকুইড না। আমি আবার বলি, সকল লিকুইডই ফুল লিকুইড, বাট সকল ফুল লিকুইড ক্লিয়ার লিকুইড না। ক্লিয়ার লিকুইড হতে হলে এক পাশ থেকে আরেক পাশে দেখতে হবে, দেখা যাইতে হবে। ফুল লিকুইড, ট্রানজিশন ডায়েট বিটুইন ক্লিয়ার লিকুইড এন্ড সফট ডায়েট, ফুডস অ্যালাউড লাইক ক্লিয়ার লিকুইড, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, ফ্রুটস, জুসেস, fruit juices, cooked and strained cereals may be nutritionally adequate.
এবার আসলে সফট ডায়েট, ট্রানজিশন বিটুইন ফুল লিকুইড অ্যান্ড রেগুলার। মানে সফট ডায়েট তো বুঝোই, সফট মানে সফট, এবং এটা বিশেষ করে বেবিস এবং এল্ডারলি পেশেন্ট তাদের জন্য বেশি ব্যবহৃত হয় সফট ডায়েট। কি বলে, ইন্ডিকেটেড ফর পোস্ট অপারেটিভ পেশেন্টস, দোজ উইথ চিউইং ডিফিকাল্টি অর মাইল্ড জিআই ডিস্টারবেন্স। ফুড অ্যালাউড কি, লো ফাইবার কানেকটিভ টিস্যু অ্যান্ড ফ্যাট সাচ এস ফ্লুইড লিকুইড, পিউরিড ভেজিটেবল, মানে ওই যে ম্যাশড পটেটো টাইপের এগুলো আর কি, মানে আলু ভর্তা টাইপের। পিউরিড ভেজিটেবলস, একদম ভেজিটেবল সিদ্ধ করে একদম ব্লেন্ড করে দেওয়া হয়, যেগুলো যে এটা হলো পিউরিড ভেজিটেবলস, বাচ্চাদের খাওয়া দেয় না। Eggs cooked in any way except fried. Tender meat, potatoes and cooked fruits, nutritionally adequate. এই যে টেন্ডার মিট। এবার আসলে ব্ল্যান্ড ডায়েট। ডায়েটের শেষ নেই, আসলে অনেক প্রকার ডায়েট আছে। কেমিক্যালি অ্যান্ড মেকানিক্যালি নন স্টিমুলেটিং ডায়েট, এগুলো ব্ল্যান্ড ডায়েট। প্রমোট হিলিং অফ জিআই মিকোসা, মানে যে খাবারগুলা ইন্টেস্টাইনে গিয়েও জ্বালাপোড়া করে না। যেমন তোমার বুক জ্বলতেছে, তুমি যদি এখানে শুকনা মরিচের ভর্তা খাও, তোমার অনেক বেশি মজা হবে, তাই না? নাকি বুক জ্বলে ছারখার হয়ে যাবে, কোনটা? অবশ্যই বুক জ্বলবে, বুক আরো বেশি করে জ্বলবে। তখন বলতে বলতে পারো যে অন্তর যায় জ্বলিয়ে রে, এরকম একটা ফিলিং দিবে, বুঝছো? কেমিক্যালি ব্ল্যান্ড ডায়েট হলো কি, কেমিক্যালি এন্ড মেকানিক্যালি নন স্টিমুলেটিং, প্রমোট হিলিং অফ জিআই মিকোসা, ফুডস অ্যালাউড, সফট ডায়েট উইথাউট স্পাইসেস। চলো আমরা একটা